নুসরাত পুরো ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে রবিনকে। রবিন কিছুক্ষণ চুপ করে থাকে, কিছুক্ষণ চিন্তা করে বলে, শালা বুইরা নিজেই খুন করেছে আর দোষ দিছে তোর উপরে। আমি শিওর। হুম, ভুল। মঈনুদ্দিন সাহেব খুন করেননি, কারণ শুধুমাত্র ছেলের বইয়ের উপর ঝাল তুলতে নিজের একমাত্র ছেলেকে মেরে ফেলার মতো বোকা তিনি নন রবিন। অত্যন্ত ধূর্ত একটি মানুষ তিনি। এটাও তার ধূর্তামির একটি প্রমাণ হতে পারে। তিনি ইচ্ছে করে পুলিশকে ভুল পথে ধাবিত করছেন। ফ্ল্যাটটি তোর এবং মাহিরের নামে, সুতরাং যে কোনো একজন মারা গেলে অপরজন সম্পূর্ণ ফ্ল্যাটটি পেয়ে যাবে। সুতরাং মাহিরের মৃত্যুতে তোর লাভটা কিন্তু সবচেয়ে বেশি। ছুরিতেও তোর আঙ্গুলের ছাপই কিন্তু পাওয়া গেছে, সুতরাং আইন তোকে কিন্তু দোষী ভাববে। তোর পয়েন্ট ঠিক আছে, হয়তো এই ছুরিটির কারসাজি আমার প্রাক্তন শ্বশুরের, এটা আমার মাথায় এসেছে, কিন্তু সে নিজের একমাত্র ছেলেকে তিনি সামান্য একটা ছোট ফ্ল্যাটের জন্য মেরে ফেলবে না। ফ্ল্যাটের দাম কত বল? বর্তমান মূল্যে ধরি 75 লাখ থেকে 80 লাখ। তার কালো পয়সার 20 ভাগের 1 ভাগও নয়। তার মাহির ব্যতীত কোনো সন্তান নেই। মাহির তার যক্ষের ধন বলা যায়। শুনেছিলাম অনেক মানতের পর মাহির হয়েছিল। মাহিরের আগে নাকি হেনা ম্যাডামের 2বার মিসক্যারেজ হয়েছিল। আর একটি পয়েন্ট, আমার জানা মতে মাহির তার নাম ডুবানোর মতো কোনো কাজই এই অবধি করেনি বলে। নারীর প্রতি চোখচোখানি না থাকলে সে কিন্তু বেশ ভালোই পজিশনে ছিল। সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কিন্তু কম সম্মানের প্রফেশন নয়। ঘুষ খাওয়া, সরকারি টাকার হেরফের, এসব খুব প্রিসিশনের সাথে মাহির করত। ওর বিরুদ্ধে ওর পিয়নও মুখ খুলতো না। সুতরাং শুধু একটি ফ্ল্যাটের জন্য এমনটা তিনি মাহিরকে খুন করবেন না। এবার প্রশ্নটি হলো, মাহিরকে খুন করলোটাকে? রবিন কিছুক্ষণ তার হাতে থাকা কলমটি দিয়ে টেবিলের উপর খুটখুট করলো। নুসরাত চোখ বুজে বসে রয়েছে। তার মাথায় সেদিনের সব দৃশ্যগুলো ভাসছে। সে কি কিছু মিস করে ফেলেছে? কিছু এড়িয়ে যাচ্ছে না তো সে? তখন রবিন নিচু গলায় বলে, দোস্ত, নিজেকে মানসিকভাবে প্রস্তুত কর। কেন বলতো? আজ বৃহস্পতিবার, আগামী 2 দিন কোর্ট বন্ধ, সুতরাং শনিবার পর্যন্ত তোকে এখানে থাকতে হবে। আর রবিবারও যে তুই বেল পাবি তার কোনো গ্যারান্টি নেই। তাই বলছিলাম, তুই চিন্তা করিস না, আমি থেকে নেব। তুই শুধু একটা জিনিস খোঁজার ট্রাই করিস, সেটা হলো যে ছুরি দিয়ে মাহিরকে খুন করা হয়েছে সেটা কোথায় পাবো। বিল্ডিংয়েই। এটা আমার ইনটিউশনও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে ছুরিটা বিল্ডিংয়ে। আমি ঠিক 15 মিনিটের মাঝে বিল্ডিংয়ে ফিরে আসি। আমি যখন মাহিরকে দেখেছি তখনও তার পাল চলছিল। আমার বিল্ডিংয়ে আসার পর কারেন্ট চলে আসে। এই 15 মিনিটের মাঝে তাকে নিজের জামা ছুরি লুকিয়ে ফেলতে হবে, নয়তো ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। আর এগুলো সহ তুই বিল্ডিং থেকে বের হতেও পারবি না। এবার তুই বল, তুই কোথায় ফেলবি জিনিসগুলোকে? বিল্ডিংয়ের কোনো চিপা জায়গায় বা পরিত্যক্ত জায়গায়। বিঙ্গো। রবিন, তুই আমার শেষ ভরসা। প্লিজ হেল্প মি আউট। রবিন মাথা নাড়িয়ে নুসরাতকে আশ্বস্ত করলো। নুসরাত মলিন হাসি হাসলো। নিজেকে খুব অসহায় লাগছে। এমন একটি গোলক ধাঁধাতে আটকে গেছে যার অঙ্ক মেলানো খুব দুষ্কর। রবিবার সকাল 12টা। মঈনুদ্দিন সাহেবের অফিস কক্ষের বাইরে বসে রয়েছে তৌহিদ। গত 3 রাতেও নির্ঘুম কেটেছে তার। উপর মহলের প্রেশার না থাকলে এত শারীরিক পরিশ্রম যেত না তার। আজ এখানে আসার উদ্দেশ্য কিছু প্রশ্নের উত্তর। বিগত আধা ঘন্টা যাবৎ বাহিরের সোফায় বসে রয়েছে সে। মঈনুদ্দিন সাহেব একটি জরুরি কাজে ব্যস্ত। তৌহিদেরও তাড়া নেই, তাই সে সেখানে বসে রয়েছে। হঠাৎ মোহরি এসে জানায় মঈনুদ্দিন সাহেব তাকে ডেকে পাঠিয়েছেন। মঈনুদ্দিন সাহেবের কক্ষে ঢোকার সময় তৌহিদ খেয়াল করলো সাব ইন্সপেক্টর হাবিব রুমে থেকে বের হচ্ছে। তৌহিদকে দেখে সে সালাম দিল, তারপর চোরের মতো মাথা নিচু করে বেরিয়ে গেল। তৌহিদ বাঁকা হাসি হাসলো। কক্ষে চুরুট টানছিলেন মঈনুদ্দিন সাহেব। তৌহিদ স্যালুট দিলে বসার জন্য ইশারা করলেন তিনি। চুরুটটি নামিয়ে রেখে ঠান্ডা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, কেস কত দূর এগোলো অফিসার? শুনলাম মেয়েটাকে নাকি হাজতে পুরেছ। জি স্যার, ইনভেস্টিগেশন চলছে। আমরা এই কেসটির শেষ দেখতে চাচ্ছি। এখন তো ইনভেস্টিগেশনের কিছুই নেই। প্রমাণ পেয়েছো, খুনিও পেয়েছো। তাহলে এখন তো শুধু কোর্টের রায় আসার অপেক্ষা।
মঈনুদ্দিন সাহেবের কথা শুনে নিঃশব্দে হাসে তৌহিদ। তারপর ঠান্ডা গলায় বলে, স্যার আপনি কি খুনিকে ধরতে চান না? মানে শুধু একজনের প্রতি ক্ষোভ রয়েছে বলেই সে খুনি, এই ব্যাপারটা আপনাকে মানায় না। অবশ্য ছকটা ভালোই কষেছিলেন, কিন্তু মানুষটাকে ভালো চুজ করেননি, নয়তো একটা বোতা ছুরি কখনোই সোফার নিচে পাওয়া যেত না। আপনি টেনশন করবেন না, আমরা আসল খুনিকে ঠিক ধরে ফেলবো। মঈনুদ্দিন সাহেব কোনো উত্তর দিলেন না, শুধু অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন তৌহিদের উপর। তৌহিদ তাকে সালাম দিয়ে উঠে যেতে নিলে তিনি হিনহিনে কণ্ঠে বলেন, 5 দিন সময় দিলাম, এর মাঝে যদি খুনিকে না ধরতে পারো তবে আমি এই রীতি আমার মতো করে টানবো। যদি সেই মেয়েটার সাথে দেখা করতে না যেত আমার ছেলে, তবে আর সে জীবিত থাকতো। এটাই আমার বিশ্বাস, আর আমার বিশ্বাসেই আমি চলি। তৌহিদ কোনো উত্তর দিল না। সেও তার চাকরির জীবনে কোনো ব্যর্থতার কালিমা লাগাতে চায় না। সুতরাং এই বৃদ্ধ মানুষের সাথে কথা বলে সময় নষ্ট না করে কুলু খোঁজাটা এখন বেশি জরুরি। ফরেনসিক ডাক্তার শহীদুল হক ময়না তদন্ত করেছিলেন মাহিরের। তৌহিদ এখন তার সামনে বসে রয়েছে। শহীদুল সাহেব আরেকটি ময়না তদন্ত করে রিপোর্ট তৈরি করছেন, আর ক্ষণে ক্ষণে শুধু চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তৌহিদ অস্থির কণ্ঠে তাকে জিজ্ঞেস করে, আমি যে পলিথিনটা দিয়েছিলাম তার থেকে কি কিছু জানা গেছে স্যার? তোমার আন্দাজ ঠিক ছিল। পলিথিন থেকে পাওয়া ছুরি দিয়েই মাহিরকে খুন করা হয়েছে। স্যার ছুরির সাথে তো আরও জিনিস ছিল, হাতের গ্লোভস, একটা রুমাল। সেগুলো থেকে কি কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? পাওয়া গেছে। স্যার ডাটার কারোর সাথে কি মিলেছে? এবার চোখ তুলে তাকালেন শহীদুল সাহেব। কিছুক্ষণ তৌহিদের দিকে তাকিয়ে থাকলেন তিনি। বেচারার প্রতি তার মায়া হচ্ছে। তারপর চোখের চশমাটা ঠিক করতে করতে বললেন, তৌহিদ একটা কথা বলি, এই কেসটা খুব হোপলেস একটি কেস। অহেতুক কেসের সময় নষ্ট করো না। কেন বলুন তো স্যার? অবাক কণ্ঠে প্রশ্ন করে ওঠে তৌহিদ। যেটুকু আশা ছিল সব যেন এক নিমিষেই গুঁড়ো হয়ে গিয়েছে শহীদুল সাহেবের কথা শুনে। শহীদুল সাহেব হাত দুটো জড়ো করে চেয়ারে হেলান দিয়ে বললেন, গ্লাভসে যার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সে মৃত। মৃত মানুষকে কিভাবে জেলে পুরবে তুমি? তৌহিদ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মস্তিষ্কের নিউরনগুলো যেন মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। শহীদুল সাহেব তার সাথে মজা করছে কিনা বুঝতে পারছে না। যদি তিনি মজা করে থাকেন তবে এটা খুব বিশ্রী তামাশা, আর যদি না করে থাকেন তবে তৌহিদ তার জীবনের দ্বিতীয় ব্যর্থতার সম্মুখীন হতে যাচ্ছে। তৌহিদের মাথায় ঝাঁকে ঝাঁকে চিন্তারা জেগে বসছে। প্রায় একটা সপ্তাহ পাগলের মতো ছুটছে সে। উপরের মহলের চাপ সহ্য করে দাঁতে দাঁত চেপে এই কেসটা সলভ করার চেষ্টা করছে সে। ভেবেছিল এই বুঝে একটা দরজা খুলেছে, কিন্তু অথচ সব বৃথা। তৌহিদ আশঙ্কিত কণ্ঠে বলে ওঠে, স্যার কি মজা করছেন? আমি তোমার সাথে মজা করেছি কখনো? আজ্ঞে না, কিন্তু মৃত ব্যক্তি খুন কিভাবে করতে পারে? খুন করে মারা যেতেই পারে। বুঝলাম না, বুঝিয়ে বলছি। এই যে রিপোর্টটা আমি তৈরি করেছি, মানে যে লাশটি গতকাল বনানী থানা থেকে আমার কাছে পাঠানো হয়েছে, সেই লাশটির ফিঙ্গারপ্রিন্ট আর গ্লাভসের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। অদ্ভুত একটা ব্যাপার আছেও, এই লাশের ডিএনএ স্যাম্পল মাহিরের আঙ্গুলের নখেও পাওয়া গেছে। বলা যেতেই পারে এই লোকটি খুন করেছে। শহীদুল সাহেব একটু থামলেন। পাশে থাকা পানির গ্লাস থেকে একটু পানি পান করলেন তিনি। তৌহিদ খানিকটা কৌতূহলী কণ্ঠে বলল, স্যার এই লাশের ডিটেলসটা কি পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। ওর নাম সাদ্দাম, আগে সিসকে চোর ছিল। একবার একটা খুনের কেসে ফেঁসে যায়, তারপর রাজসাক্ষী হয়ে নিজের শাস্তি কমিয়েছিল। তারপর মাঝে মাঝে পুলিশের খবরই হিসেবে কাজ করত। তবে চুরির নেশাটা এখনও রয়ে গেছে। হয়তো সেদিনও চুরি করতেই নুসরাতের বাসায় গিয়েছিল, হয়তো মাহির তাকে ধরে ফেলেছিল। অনেক কিছু হতে পারে। তুমি এর পুরো জীবন গাথা বনানী থানায় পেয়ে যাবে। তৌহিদ মন দিয়ে শহীদুল সাহেবের কথাগুলো শুনল। সে অঙ্ক মেলানোর চেষ্টায় রয়েছে। বারবার 1 আর 1 2 মিলাতে চাইছে, কিন্তু কেন যেন অঙ্কটা মিলছে না। কারণ এখানে ধাঁধার একটি অংশ এখনও অজানা। তাই কৌতূহলী কণ্ঠে তৌহিদ শহীদুল সাহেবকে সে জিজ্ঞেস করে, স্যার ও মারা গেল কি করে? ওভার ড্রাগ। ওর শরীরে মাত্রাতিরিক্ত ড্রাগ এবং অ্যালকোহল পাওয়া গেছে। মৃত্যুটা হয়েছে প্রায় 72 ঘন্টা আগে, মানে বৃহস্পতিবার।
স্যার, কেউ কি তাকে মারার চেষ্টা করেছে? ওর লাশের পাশে বেশ কয়েকটা ড্রাগের পাতা, ইঞ্জেকশন, ছোট ছোট শিশুও পাওয়া গেছে। সেগুলোর দ্বারা কিছুই জানা যায়নি। পুলিশ খোঁজ নিয়েছিল ওর নেশা করার অভ্যাসটা পুরনো। আমিও ওর বাড়িতে ড্রাগের মাত্রা খুব বেশি পেয়েছি। সন্দেহজনক কিছুই তেমন পাওয়া যায়নি। তবুও পুলিশরা খোঁজ নিচ্ছে। দেখা যাক, সত্যি বলতে এমন স্যাঁচা চোরদেরকে ঘটা করে খুন করবে। ধন্যবাদ স্যার, বলেই তৌহিদ উঠে দাঁড়ায়। তার নিজেকে ব্যর্থ সৈনিক মনে হচ্ছে। পুরো একটা সপ্তাহ এত দৌড়াদৌড়ি, এত তোলপাড়, সব বৃথা। অন্যদিকে একটা নির্দোষ মেয়েকেও জেলে পুরে রেখেছে। নিজের বিবেকটা কুরে কুরে খাচ্ছে তাকে। এখন এসপি স্যারের সাথে কথা বলতে হবে, নয়তো নুসরাতকে অহেতুক এমন দোষের সাজা পেতে হবে যা সে করেওনি। তৌহিদ যেতে নিলে শহীদুল সাহেব বলে ওঠে, এত খাটুনি শুধু একটা সিম্পল রোবারি কেসের জন্য? তাও এটা অনুমান, কোনো প্রমাণ নেই। বলি কি, যেমনটা এগোচ্ছে তেমনই এগোতে দাও, নয়তো খামোখা মানুষের আক্রোশের কারণ হবে, তোমার ইমেজটাও নষ্ট হবে। শহীদুল সাহেব ধীর কণ্ঠে কথাটা বললেন। তৌহিদ কিছু বলল না, শুধু মলিন হাসি নিয়ে তাকে সালাম দিল। এরপর তার অফিস থেকে বেরিয়ে গেল। আকাশে বেশ মেঘ জমেছে। ঢাকার নীল আকাশ অচিরেই কালো হয়ে গেছে। বৃষ্টি হবে বোঝা যাচ্ছে, কিন্তু গরমের তাপটা এখনও কমেনি। শুধু মাঝে মাঝে একটা ধমকা হাওয়া গায়ে লাগছে। তৌহিদ বাইক স্টার্ট দিল। তার মনে কি চলছে বোঝা যাচ্ছে না। বাইক চলছে, সাথে রাস্তার ধুলোগুলো উড়ছে। হয়তো আজ বেশ ভালোই বৃষ্টি হবে। রাত 9টা। একটা সাদা বোর্ডের সামনে কিছু ছবি পিন দিয়ে আটকে রাখা হয়েছে। তৌহিদ এক দৃষ্টিতে ছবিগুলো দেখছে। হাতে জ্বলন্ত সিগারেট, টেবিলে রাখা কফির মগটা ঠান্ডা হচ্ছে, কিন্তু তৌহিদের সেদিকে খেয়াল নেই। তার দৃষ্টি বোর্ডে থাকা ছবিগুলোতে স্থির। প্রতিটা ছবি এক একটা চরিত্র, এবং প্রতিটা চরিত্র এক একটা কাহিনী বলছে। নতুন একটা ছবি যুক্ত হয়েছে, সেটা হলো সাদ্দামের মৃত্যুটা তার কেসটা বেশ সুন্দর করে ইতি টেনে দিল। একজন চোর চুরি করতে এসে সেই বাড়ির মালিককে অতর্কিতে ছোড়া মেরে দিল, তারপর নিজে অতিরিক্ত নেশা করায় মারা গেল। ব্যাপারটা খুব সাধারণ, কিন্তু পাজেলের একটা অংশটা কিছুতেই মিলছে না। তৌহিদ হাজারো চেষ্টা করার পরও সে অংশটা মেলাতে পারছে না। হাতের সিগারেটখানা জ্বলতে জ্বলতে এক পর্যায়ে তৌহিদের আঙ্গুলে তাপ লাগতে শুরু হলো। তার চিন্তার অবসান ঘটে। সিগারেটটা এস্টেতে রেখে দেয় সে। ঠোঁটের কোণায় এক সিলতে কটাক্ষের হাসি ফুটে ওঠে। আরও একটি নির্ঘুম রাত, আরও কিছু প্রশ্নের উত্তর। 1 সপ্তাহ পর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে নুসরাত, নিজের প্রাক্তন স্বামীর খুনি বেশে। রবিন তার কেসটা হ্যান্ডেল করছে। এই একটা সপ্তাহ খুব বাজেভাবে কাটাতে হয়েছে তাকে। তার বেল হয়নি, তাকে জেলে রাখা হয়েছিল মেয়ে কয়েদিদের সাথে। এই একটা সপ্তাহ বেশ নতুন নতুন শব্দভাণ্ডার, কটূক্তি তার শিক্ষার খাতায় যুক্ত হয়েছে। 2বার রিমান্ডেও তাকে নেওয়া হয়েছে, কিন্তু তা শুধুমাত্র প্রশ্ন উত্তর খেলার জন্য। তৌহিদকে সে দেখেনি এই কয়দিন। লোকটা যেন ডুব মেরেছে। নুসরাতে নিজেকে বেশ ফেমাস মনে হচ্ছে। তাকে কোর্টে আনার সময় মিডিয়ার লোকেরা বিভিন্ন অ্যাঙ্গেলে তার ছবি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছে। খবরের কাগজে হেডলাইনটি এরূপ: প্রখ্যাত নারীবাদী অ্যাডভোকেট নুসরাত গ্রেপ্তার, নিজের স্বামীকে খুন করবার দায়ে। আবার কিছু কিছু লাইন এমনও রয়েছে: শুধুমাত্র ফ্ল্যাটের ভোগ দখলের জন্য স্বামীকে খুন করেছেন অ্যাডভোকেট নুসরাত। নুসরাত পেপারে হেডলাইনগুলো পড়ে আর হাসে। কেসের কার্যক্রম শুরু হয়। যেই কোর্টে সে মানুষের হয়ে লড়ত, আর সেই কোর্টে আসামির মতো দাঁড়িয়ে রয়েছে সে। একের পর এক অহেতুক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে। তার বিপক্ষের উকিলের প্রশ্নগুলো বেশ অদ্ভুত। একবার তিনি তার চরিত্র নিয়ে প্রশ্ন করছেন, আবার তাকে অর্থলোভীও বলছেন। তিনি তার বক্তব্যে প্রমাণ করতে ব্যস্ত খুনটি নুসরাতই করেছে। এক পর্যায়ে রবিন অবজেকশন জানায়, কিন্তু তার অবজেকশন অগ্রাহ্য করা হলো। নুসরাতের বুঝতে বাকি রইল না কেস কোথায় যাচ্ছে। একটা পর্যায়ে বিচারক রবিনকে তার পক্ষ রাখতে আদেশ দেন। রবিন একটা ছোট নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, জনাব, এই খুনটি নিতান্ত একটি রোবারি কেস। একজন চোর চুরি করতে এসে ধরা পড়েছে।
নিজেকে বাঁচাতে মালিককে ছুরি মেরেছে। অবজেকশন মাই লর্ড। আমার উকিল বন্ধুটি এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন এটা সামান্য চুরির জন্য খুন? বিপক্ষের উকিল হুঙ্কারের সাথে কথাটা বলে ওঠে। রবিন একটু হাসে, তারপর ধীর কণ্ঠে বলে, কারণ আমার কাছে প্রমাণ আছে। আমার প্রথম প্রমাণ, যে ছুরিটি আমার বিপক্ষের উকিল বন্ধু পেশ করেছেন সেই ছুরিটি দিয়ে খুন হয়নি। এই ছুরি দিয়ে খুন হওয়া সম্ভব নয়, কারণ ছুরিটি নিতান্ত ধারহীন। আমি প্রমাণ করার জন্য আমার মাননীয় আদালতের কাছে অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। বিচারক সাহেব একটু চিন্তা করে কথাটা বলল। রবিন তার অ্যাসিস্ট্যান্টকে কাঠগড়ায় হাজির হবার আহ্বান জানালো। ছুরির ধার পরীক্ষা করার জন্য একটি আপেল কাটতে বলা হলো তাকে, কিন্তু সে আপেলটি কাটা তো দূরে থাক, একটু আঁচড়ও লাগেনি আপেলের গায়ে। রবিন এরপর বলল, স্যার, আমার দ্বিতীয় প্রমাণ একজন সাক্ষী। তিনি আর কেউ নন, বরং এই কেসের ইনচার্জ উত্তরা থানার ওসি তৌহিদুর রহমান। আমি তাকে কাঠগড়ায় আনার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। বিচারকের অনুমতি পেয়ে পেশকার তৌহিদকে কাঠগড়ায় ডাকে। তৌহিদ কাঠগড়ায় দাঁড়ায়। নুসরাত এই এক সপ্তাহ পর তৌহিদকে দেখছে। চোখের নিচে গাঢ় কালি, শ্যামবর্ণ চেহারা আরও কালো লাগছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কত নির্ঘুম রাত না জানি তার কেটেছে। তৌহিদকে নুসরাত ছোটবেলা থেকে দেখে আসছে। লোকটাকে তার কাছে অনুভূতিহীন জ্বর পদার্থের ন্যায় মনে হয়। যে বয়সে সাধারণত ছেলেমেয়েরা বাউন্ডেলিগিরি করে, সেই বয়সে একটা পরিবারের ভরণ পোষণ সামলানোটা কম সাহসের কাজ নয়। হুট করে বাবা মারা যাওয়ায় একটা সংসারের দায়িত্ব তার কাঁধে নেমে আসে। সেই সংসারটাকে আজ অবধি আগলে রেখেছে তৌহিদ। তাই তো এত বয়স হয়ে যাবার পরও বিয়ে নামক অধ্যায়ের সূচনা সে ঘটায়নি তার জীবনে। নুসরাত এক দৃষ্টিতে তৌহিদকে দেখে যাচ্ছে। সে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে, চোখে ভীতির ছাপ রয়েছে যদিও, কিন্তু নুসরাত তার কারণ ঠাহর করতে পারছে না। ক্ষমতার চাপে বিচারক অবধি বিপক্ষের উকিলের হাতে হ্যাঁ মিলাচ্ছে, অথচ তৌহিদ অকপটে রবিনের সাক্ষী হতে রাজি হয়ে গেছে। তার কি চাকরি মায়া নেই, নাকি এটা মঈনুদ্দিন সাহেবের কোনো শখ? রবিনের আত্মবিশ্বাস অটল। সে বেশ জড়তাবিহীনভাবেই তৌহিদকে প্রশ্ন করল, তো তৌহিদ সাহেব, আপনি কি আদালতকে জানাবেন এক সপ্তাহ আগে আপনি বিল্ডিংয়ের পরিত্যক্ত অংশ থেকে কি পেয়েছিলেন? জি অবশ্যই। আমি বৃহস্পতিবার রাতে পুরো বিল্ডিংটা আরও একবার বেশ ভালো করে খুঁজি। প্রথম সোফা থেকে যে ছুরিটা পাওয়া গিয়েছিল তার ধারটা পরীক্ষা আমাদের করা হয়নি। যখন আমরা ছুরির ধার পরীক্ষা করেছিলাম তখন জানতে পারি ছুরিটির ধার কোনো মানুষ খুন করতে যথেষ্ট নয়। তারপর যখন বিল্ডিংটা খোঁজা হয় তখন আমি এই পলিথিনটা পাই। এই পলিথিনে একজোড়া গ্লাভস এবং একটি ধারালো ছুরি পাওয়া যায়। ফরেনসিক টেস্টে জানা যায় ছুরিটি দিয়েই মাহির চৌধুরীকে খুন করা হয়েছে। গ্লাভসে যার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সে একজন চোর, যার নাম সাদ্দাম। তার ক্রিমিনাল রেকর্ড ফাইলে রয়েছে, কিন্তু আফসোস আমরা সাদ্দামকে ধরতে পারবো না, কারণ বিগত বৃহস্পতিবার ওভার ডাকের কারণে তার মৃত্যু হয়। বনানী থানা লাশটি উদ্ধার করে। কোর্টে ফিসফিসানি শুরু হয়। তৌহিদের সাক্ষ্য যেন কেসের দিক পাল্টে দিয়েছে। যেখানে বিচারক তৈরি ছিল নুসরাতকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে, সেখানে এখন তাকে নির্দোষ ঘোষণা করতে হবে। রবিন হাসি মুখে বলে, আমার মক্কেল নির্দোষ। তাকে শুধু হয়রানি করবার জন্যই এই মিথ্যে মামলাতে জড়ানো হয়েছে। সেদিন রাতে সাদ্দাম আমার মক্কেলের বাসায় চুরি করবার উদ্দেশ্যে এসেছিল। আমার মক্কেল কিছু কেনাকাটা করবার জন্য বাইরে গিয়েছিল, তার সাক্ষী আমি নিজে। আমাদের ফোন আলাপ শুনলে আদালতে নিশ্চিত হয়ে যাবেন। সাদ্দামের চুরির সময়ই মাহির বাসায় ফিরে সাদ্দাম কি করবে ভেবে না পেয়ে অন্ধকারে অতর্কিতে মাহিরকে ছুরি মেরে পালিয়ে যায়। ঘর থেকে আমার মক্কেলের কিছু গয়না এবং টাকাও হারানো গিয়েছিল সেই রাতে, কিন্তু মাহিরের মৃত্যুতে তিনি এতটাই ভয় পেয়ে যান যে ব্যাপারটা তার মাথায় ছিল না। আমার মাননীয় আদালতের কাছে নিবেদন, আমার মক্কেলকে এই অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। কোর্টে পিনপতন নীরবতা। বিচারক তার সিদ্ধান্ত নিয়ে বেশ চিন্তায় রয়েছেন, কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে,
একজন নির্দোষকে সে কখনোই শাস্তির ঘোষণা করতে পারেন না। তাই অনেক চিন্তার পর শেষমেশ আদালত নুসরাতকে নির্দোষ ঘোষণা করলো। আদালতে এমন রায়ের পর মঈনুদ্দিন সাহেব কোর্টরুম থেকে রেগে বের হয়ে গেলেন। পারভিন বেগমের চোখে অশ্রু। তার মেয়ে আজ 10 দিন পর জেল থেকে মুক্তি পাচ্ছে। রবিন ফোঁস করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। 2 দিন আগ অবধিও চোখে অন্ধকার দেখছিল সে, কিন্তু সেই রাতে দেবদূতের ন্যায় তৌহিদের আগমন ঘটে তার বাসায়। 2 দিন পূর্বে হাজারো খোঁজার পরও ছুরি কেন কোনো একটা সুতা বিল্ডিং থেকে পায়নি রবিন। নিজেকে বড্ড অকেজো মনে হচ্ছে। নুসরাতকে যেভাবে অক্টোপাসের ন্যায় ধরা হয়েছে তাতে তাকে নির্দোষ প্রমাণ করাটা শুধু কঠিন নয়, অসম্ভব। কফির মগ খালি হচ্ছে, কিন্তু উপায় মাথায় আসছে না। টেবিলে সজোরে থাবা মারে রবিন। এতটা অকেজো সে নয়। তার যেভাবেই হোক নুসরাতকে এই জঞ্জাল থেকে মুক্ত করতে হবে। হঠাৎ তার দরজার কলিং বেলটা বেজে ওঠে। দরজা খুলতেই রবিনের চোখ ছানাবড়া হয়ে যায়। দরজার ওপাশে তৌহিদ দাঁড়িয়ে রয়েছে। রবিনের দৃষ্টি যখন তাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, তখন তৌহিদ হিনহিনে কণ্ঠে বলে ওঠে, সিগারেট হবে? আপনি সিগারেটের জন্য আমার বাড়ি এসেছেন? সিগারেট থাকলে কথা বলতে সুবিধা হয়। রবিন কিছু বলল না। সে তৌহিদকে ভিতরে আসতে বলল। একটা বেনসনের প্যাকেট এবং একটা লাইটটা এগিয়ে দিতে দিতে বলল, এবার বলুন এত রাতে আমার কাছে কি মনে করে? তৌহিদ সিগারেটটা ধরালো। একটা শোক টান দিয়ে ভনিতা ছাড়াই বলে উঠল, ওরা নুসরাতকে নির্দোষ প্রমাণ করতে দিবে না। মঈনুদ্দিন সাহেব তার ক্ষমতার অপব্যবহার করছেন, সেটা আমিও জানি, কিন্তু আমার কাছে কোনো কুলু নেই। একটা উপায় যদি পেতাম। একটা উপায় অবশ্য আছে। কি সেটা? আমাকে সাক্ষী হিসেবে আপনি কোর্টে পেশ করুন, বাকিটুকু আমি সামলে নেব। সাক্ষ্য দিয়ে কিছুই হবে না, প্রমাণও লাগবে। আমার কাছে তো যা দিয়ে খুন করা হয়েছে সেটাও নেই, আমার কাছে আছে। বলে একটা কাগজ পকেট থেকে বের করলো তৌহিদ। কাগজটা দেখে রবিনের বুঝতে বাকি রইল না কেন সে ছুরিটা হাজারো খোঁজার পরও পায়নি। দুয়ে দুয়ে চারটা খুব সহজে মিলে গেল, কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা, কোনো চোর কি 2-3 আঘাতে একটা মানুষকে খুন করে ফেলতে পারে? রবিন অকপটে প্রশ্নটি ছুড়ে দেয় তৌহিদের দিকে। তৌহিদ বাঁকা হাসি হাসে, তারপর বাইরের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, আপাতত নুসরাতকে বাঁচানোটাই বেশি জরুরি। বেশি ঘাটাঘাটি করার সময় এখন নাই। রবিন আর প্রশ্ন করল না। তৌহিদের কথার যুক্তি রয়েছে। এখন যদি রহস্য উন্মোচনে মন দেওয়া হয়, তবে নুসরাতকে অন্ধকারে ঠেলে দেওয়া ব্যতীত কোনো লাভ হবে না। তৌহিদ সিগারেটের শোক টান দিতে ব্যস্ত। তার মাথায় কি শখ চলছে তা সে ব্যতীত কেউ জানে না। বর্তমান নুসরাতকে জড়িয়ে ধরেছেন পারভিন বেগম। তার মেয়েকে এতদিন পর বুকে নিতে পেরেছেন তিনি। সুখের অশ্রু চোখ থেকে মুক্তি পাচ্ছে। নুসরাত মায়ের চোখের পানি মুছিয়ে দিল। মৃদু হাসি দিয়ে বলল, বলেছিলাম না মা, কিছু হবে না আমার। পারভিন বেগম মুচকে হাসি দিয়ে মাথা নাড়ালেন। রবিন তাকে অভিনন্দন জানালো, কিন্তু নুসরাতের চোখ তৌহিদকে খুঁজে বেড়াচ্ছে। তাকে ধন্যবাদ দেওয়া হয়নি। লোকটা তার হয়ে সাক্ষী না দিলে আজ তার মুক্তি পাওয়া অসম্ভব ছিল। কিন্তু তৌহিদের কোনো ছায়াও দেখতে পেল না নুসরাত। হয়তো লোকটা বেরিয়ে গেছে, ব্যাপার না, পরে তাকে ধন্যবাদ দেওয়া যাবে। এখন বাসায় যাবে নুসরাত, একটা লম্বা ঘুম দিবে সে। অবশেষে তার নির্দোষিত প্রমাণ হয়েছে। কোর্টরুম থেকে বের হচ্ছিল নুসরাত, তখনই তার পা জোড়া আটকে যায়। হন্তদন্ত হয়ে আশেপাশে দেখতে থাকে নুসরাত। খুনি মারা যায়নি, বরং বেঁচে আছে। নুসরাত কোর্টরুম থেকে বেরিয়ে যায়। পাগলের মতো খুঁজতে থাকে সে। তখনই বেশ কয়েকজন সাংবাদিক জোকের মতো নুসরাতকে ঘিরে ধরে। একের পর এক নানা প্রশ্ন করছে তারা। তাদের কৌতূহলী প্রশ্নের ভিড়ে নুসরাত খিল হারিয়ে ফেলে। রবিন কোনো মতে নুসরাতকে সেই ভিড় থেকে বের করে আনে। পারভিন বেগম এবং রবিন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে নুসরাতের দিকে। নুসরাত যেন নিজের মাঝে নেই। তার কপালের ভাঁজ জানান দিচ্ছে তার মস্তিষ্ক গভীর চিন্তায় মগ্ন। রবিন নুসরাতকে মৃদু ধাক্কা দিয়ে প্রশ্নের সুরে বলে, সব আছে তো? নুসরাত, ইজ এভরিথিং অল রাইট? খুনি সাদ্দাম নয়, খুনি অন্য কেউ। আর সে বেঁচে আছে, আমার আশেপাশেই আছে। অন্যমনস্কভাবেই কথাটা বলে নুসরাত। নুসরাতের কথা শুনে ভ্রুযুগল সামান্য কুঞ্চিত হয় রবিনের। তার প্রশ্নবোধক দৃষ্টি নুসরাতকে পর্যবেক্ষণ করছে। রবিন কণ্ঠ নামিয়ে বলল, তুই যা ভাবছিস তা নিছক কল্পনা মাত্র।
মোটেই না, এটা মোটেই কোনো কল্পনা নয়। আমি শতভাগ নিশ্চিত। তার কারণটা জানতে পারি? পারফিউম, একটা খুব অন্যরকম একটা পারফিউমের সেন্ট। সাধারণত ছেলেদের পারফিউমগুলো খুব তীব্র হয়, এটা তীব্র নয়। এটা আমি এই নিয়ে 3বার পেয়েছি। একবার যখন বিল্ডিংয়ের গেটে ঢুকেছিলাম তখন পেয়েছি, দ্বিতীয়বার আমার বাসায় ঢোকার সময় আমি পেয়েছিলাম, কিন্তু আমি ততটা পাত্তা দেইনি। আজ আবারও পেয়েছি। আজ বেশ ভালো করে আমার নাকে গন্ধটা লেগেছে, একদম আমার পাশ দিয়ে লোকটা গিয়েছে। আমি মুখটা দেখতে পারিনি, ক্যাপ পরা ছিল। ওর সাথে এক মনে কথাগুলো বলছে। একটা সময় খেয়াল করলো রবিন তার দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই দৃষ্টিতে অবিশ্বাস, সন্দেহের রেশ রয়েছে। নুসরাত চুপ করে গেল। তার কথার বিশ্বাস এখানে কেউ করছে না, এটুকু বুঝতে তার বাকি রইল না। রবিন ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, আন্টি, নুসরাত ক্লান্ত, 10 দিন কম দখল যায়নি তার উপর। আপনি ওকে বাসায় নিয়ে যান। আমিও বাসায় যাব, কালকে আমার হাজিরা আছে কোর্টে। আসলাম রে, আর বেশি চিন্তা করিস না, এই কেসটাকে এখানে ক্ষান্ত দে, বলে হাঁটা দিল সে। রবিনের ভ্রুক্ষেপহীন আচরণ দেখে নুসরাতের মনটা বসে গেল। তার ইনস্টিক বলছে খুনি বেঁচে আছে, লোকটা তার আশেপাশেই আছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করবে না। নুসরাত পারভিন বেগমের দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, মা, বাসায় চলো, শরীরটা ভালো লাগছে না। পারভিন বেগম মলিন হাসি হাসলেন। এই পুরো ঘটনাটা নুসরাতের মনে গভীরভাবে ছাপ রেখেছে। এই ছাপ হালকা হতে সময় লাগবে, তাই পারভিন বেগম চান না তার মেয়ে বারবার এই ঘটনাগুলো স্মরণ করে ছাপটা গাঢ় করুক। থাক না কিছু ঘটনা মনের গহীনে বদ্ধ। পরদিন সকাল 9টা। তহিদের বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে নুসরাত। বিগত 15 মিনিট যাবৎ তার কেসি গেটের বাহিরে পায়চারি করছে, কিন্তু গেট পার হবার যেন সাহস হচ্ছে না। লোকটির সাথে তার সম্পর্কটা এতটাও ভালো নয়। যখনই নুসরাতের সাথে তার দেখা হতো বেশ কটাক্ষের দৃষ্টিতে তাকাতো সে, যেন নুসরাতের উপস্থিতি তাকে বিরক্ত করছে। কিন্তু লোকটা তাকে সাহায্য করেছে, কোর্টে ধন্যবাদ দিতে পারেনি সে, তাই আজ বাড়ি অবধি আসা। একবার ভেবেছিল থানায় যাবে, কিন্তু সেই চিন্তার ঘুরে বালি, কারণ নুসরাতের কোনো ইচ্ছাই নেই অহেতুক হাবিবের মুখখানা দর্শন করার। লোকটাকে দেখলেই রাগে গা রি করে তার। রাস্তার পরা একটা কোকের ক্যান পা দিয়ে নাড়াচাড়া করছে নুসরাত। ভেতরে যাবে কি যাবে না বাছাই পর্ব চলছে মনে। এর মধ্যেই তহিদের ছোট বোন তামান্না বেরিয়ে আসে। নুসরাতকে গেটের বাইরে দেখে বেশ অবাক হয় সে, কারণ পারভিন বেগম কিংবা ইশরা তাদের বাড়ি প্রায় আসা যাওয়া করে, কিন্তু নুসরাত তাদের বাসায় আসে না বললেই চলে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, নুসরাত আপু, কেমন আছো? তামান্না দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নুসরাত। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কি কোথাও যাচ্ছ? না না, আসলে তোদের বাসায় আসছিলাম। তাহলে বাহিরে দাঁড়িয়ে আছো যে? বুঝতে পারছিলাম না এত সকালে যাওয়া উচিত কিনা। আরে ধুর, চলো তো, আমরাই তো। আসলে আমি ইশরার কাছে যাচ্ছিলাম, একটা বই ওর কাছে থেকে গেছে। ব্যাপার না, পরে নিয়ে নিব, তুমি আসো আমার সাথে। আচ্ছা, তহিদ ভাই কি থানায় চলে গেছেন? আমতা আমতা করে প্রশ্নটি করে নুসরাত। নুসরাতের প্রশ্নে খানিকটা মিয়ে যায় তামান্না। মলিন হাসি দিয়ে বলে, ভাইয়া ট্রান্সফার হয়ে গেছে। ভাইয়া চেষ্টা করছে যাতে তার ট্রান্সফারটা ঢাকাতেই হয়। হঠাৎ ট্রান্সফার? উনি তো কিছুদিনই হয়েছে উত্তরা থানাতে এসেছেন। 1 বছর, কিন্তু তাও ভাইয়া ট্রান্সফারের খবর শোনা যাচ্ছে। ভাইয়া প্রতিদিন কমিশনার স্যারের অফিসে যাচ্ছেন। দোয়া করো যাতে ঢাকার মধ্যেই ট্রান্সফারটা হয়। নুসরাত কিছু বলল না। উচ্ছ্বাসিত মনের আঙ্গিনায় কালো মেঘেরা ভিড় করেছে তার। এক আকাশ গ্লানি তাকে ভিতরে ভিতরে কুরে খাচ্ছে। মঈনুদ্দিন সাহেবের ক্ষমতা সম্পর্কে সে অজানা নয়। নুসরাতকে সাহায্য করার ফল তো পেতেই হতো তৌহিদকে। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নুসরাতের। বাসায় ঢুকতেই তামান্না তার মা শাহানা বেগমকে ডাকতে ছুটে গেল। নুসরাত বসার ঘরে সোফাতে বসলো। তৌহিদের ঘরটা বেশ ছিমছাম করে সাজানো। বসার ঘরে একপাশে বড় একটা সেগুন কাঠের বুক সেলফ রয়েছে, তাতে আইনের বইয়ের পাশাপাশি গল্পের বইও উকি দিচ্ছে।
একা একা বসে থাকার চেয়ে একটু বই নিয়ে ঘাটাঘাটি করাটা মন্দ হবে না বলে মনে করল নুসরাত। বুক সেলফে আইনের মোটা মোটা বইগুলোর মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বইটি দেখা যাচ্ছে। নুসরাত বইটা হাতে নিল। পাতা উল্টাতে উল্টাতে চোখে পড়ল কিছু লাইন, যাহা যথার্থ গভীর এবং স্থায়ী। তাহার মধ্যে বিনা চেষ্টায় বিনা বাধায় আপনাকে সম্পূর্ণ নিমগ্ন করিয়া রাখা যায় বলিয়া তাহার গৌরব আমরা বুঝিতে পারি না। যাহা চঞ্চল ছলনা মাত্র, যাহার পরিতৃপ্তিতে লেশমাত্র সুখ নাই, তাহা আমাদিগকে পঞ্চাতে ঊর্ধ্বশ্বাসে গড় দৌড় করিয়া বেড়াই বলিয়াই তাহাকে চরম কামনার ধন মনে করি। নুসরাত মৃদু হাসি হাসল। এর মাঝে কানে এলো, আজ হঠাৎ এখানে কি কাজ তোমার? পিছনে তাকাতেই দেখল তৌহিদ দাঁড়িয়ে রয়েছে। সাদা টি শার্ট এবং কালো 3/4 প্যান্ট পরিহিত শ্যামবনের পুরুষটি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। নুসরাত ধীর কণ্ঠে বলল, আপনার সাথে দেখা করতে এসেছিলাম। কেন হঠাৎ সকাল সকাল আমার কাছে কি মনে করে? ধন্যবাদ বলার ছিল, গতকাল বলা হয়নি তাই। বলা হয়ে গেলে যেতে পারো। আমি জানি আপনি আমার উপর চেতে আছেন। আমার জন্য আপনার চাকরিগত জীবনে ঝড় বইছে। কোথাও ভুল হচ্ছে। তোমার জন্য কিছুই হচ্ছে না। নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভেবো না। যা হচ্ছে আমার নিজের সিদ্ধান্তে হচ্ছে। আরেকটি কথা, আমি তোমার জন্য কিছুই করিনি। মিথ্যেকে প্রশ্রয় দেওয়াটা আমার বিবেকে বাধছিল, তাই আমি কোর্টে সাক্ষী দিয়েছিলাম। যাকগে, এখন আসতে পারো তুমি। তৌহিদের কটাক্ষ উক্তি শোনার পর আর সেখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছা হলো না নুসরাতের। সে বইটা টি টেবিলে রেখে বেরিয়ে যেতে নিলে তৌহিদ বলে ওঠে, আশা করি আমাদের আর দেখা হবে না। নুসরাত উত্তর দিল না, হনহন করে বেরিয়ে গেল। তৌহিদের বাসা থেকে বের হতেই ঝুম বৃষ্টি শুরু হলো। আকাশটা কালো মেঘে ঢেকেছিল। এখন সে মেঘের জলটা বর্ষণরূপে পৃথিবীতে নেমে এসেছে। নুসরাত ভিজে যাচ্ছে, তবুও জোরে হাঁটার ইচ্ছা হচ্ছে না তার। কেন যেন আজ ভিজতে ইচ্ছে হচ্ছে। কতদিন বৃষ্টিতে ভেজা হয়নি। সময়ের ধারা আর নদীর ধারা কখনো সীমাবদ্ধ থাকে না। নদীর ধারার দিক পরিবর্তন করা যায়, তবে সেটা থামানো যায় না। ঠিক তেমনই সময়ের ধারাতে নিজের গতি বদলানো যায়, কিন্তু সময়ের ধারাকে থামানো যায় না। নুসরাতের জীবনে 6টি মাস কেটে গেছে। মাহিরের সাথে ছাড়াছাড়ি, মাহিরের মৃত্যু ঘটনাগুলো এখন কেবলই অতীত। নুসরাত নিজেকে বেশ সুন্দর করেই গুছিয়ে দিয়েছে। উত্তরার ফ্ল্যাটটা তার নামে চলে আসলেও সেখানে থাকে না নুসরাত। সে মিরপুরে একটা ছোট বাসা নিয়েছে। মার ওখানে থাকতে চায় না সে। সুতরাং তার প্রতি কতটা সম্মান দেখাবে লোকেরা বেশ ভালো করেই জানা আছে নুসরাতের। অবশ্য আরেকটি কারণ রয়েছে, সেটা হলো তৌহিদ। সে তৌহিদের মুখোমুখি হতে চায় না। এতটা ভীতু সে কখনোই ছিল না। তবুও মাঝে মাঝে গ্লানি অপরাধবোধ মানুষকে ভীতু করে ফেলে। রবিনের সাথে এখনও কাজ করা হয় তার। আজকাল বেশি কেস আসে না নুসরাতের কাছে। আসলেও সব অপরাধীর হয়ে লড়তে বলে। ভিকটিমেরা তার কাছে আসতে চায় না। একটা কেস যদিও বেশ মন মতো পেয়েছে, সেটা নিয়েই আপাতত কাজ করছে সে। ঘড়ির দিকে তাকাতেই খেয়াল করলো 7টা বেজে গেছে, অথচ এখনও চেম্বারে রয়েছে সে। ফাইলটা বন্ধ করে ব্যাগটা ঘাড়ে নিল নুসরাত। বাসায় যেতে হবে। অফিস থেকে বাসায় যেতে যেতে 1.5-2 ঘন্টা তো লাগবেই। ঠিক তাই হলো। ঘড়ি কাটা যখন 9টার ঘরে এসে ভিড়েছে, তখন বাসায় পৌঁছালো সে। দরজার লক খুলে অন্ধকার রুমে প্রবেশ করলো সে। লাইট জ্বালাতে যাবে তখনই বেশ অন্যরকম অনুভূতি হলো নুসরাতের, যেন ঘরে সে একা নয়। বাইরের ল্যাম্পপোস্টের আলো জানালা দিয়ে ঘরে আসছে। সে আলো এবং সিঁড়িঘরের আলোতে তার ঘরের টেবিলের উপর রাখা একটা সাদা রঙের বক্সটি দেখা যাচ্ছে। নুসরাত দরজাটি লাগিয়ে দিল। লাইট জ্বালাতে দেখলো ফ্লোরে রক্তের ছিটা লেগে আছে। টেবিলের উপর রাখা সাদা বক্সটাতে রক্তের ছিটা রয়েছে। নুসরাত শুকনো ঢোক গেল। তার বাসায় কেউ ঢুকেছে ভাবতে বুক কেঁপে উঠছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। কাপা কণ্ঠে প্রশ্ন করে উঠল, কে কে এখানে? সারা বাসায় পিনপতন নীরবতা। নুসরাত নিজেকে সান্ত্বনা দেবার জন্য বলল, কেউ নেই, কেউ নেই। এটা শুধু ভয় দেখানোর চেষ্টা মাত্র। কেউ নেই। ব্যাগ থেকে মোবাইলটা বের করলো নুসরাত। দ্রুত রবিনের মোবাইলে একটা মেসেজ পাঠিয়ে দিল।
এবার মোবাইলটা সোফাতে রেখে ধীর পায়ে নিজের রুমের দিকে হাঁটা দিল নুসরাত। বুক টিপ টিপ করছে নুসরাতের। রুমে ঢুকতে একটা তীব্র গন্ধ নাকে এলো তার। এই গন্ধটা বেশ পরিচিত নুসরাতের। সময় পার হলেও গন্ধটা এখনো একই রয়েছে। আবারও ঘরে কেউ আছে, সে তাকে হয়তো লুকিয়ে তাকে দেখছে। নুসরাত রুমের লাইটটা জ্বালালো না। হাতের পাশে রাখা ফুলদানিটা হাতে তুলে নিল সে। খেয়াল করলো জানালার পর্দাটা নড়ছে। নুসরাত ধীর পায়ে পর্দাটার দিকে এগোচ্ছে। ভয় করছে, কিন্তু কৌতূহলের কাছে ভয়টা দমে যাচ্ছে। যদি নুসরাতের ধারণা ঠিক থাকে, তবে পর্দার পিছনের মানুষটি সে যাকে এই 6 মাস পাগলের মতো খুঁজেছে নুসরাত, মাহিরের খুনি। সে সেই রাতে মাহিরের প্রাণ নিয়েছিল। পর্দার থেকে নুসরাতের দূরত্ব কেবল কয়েক ইঞ্চি। নুসরাত যখন পর্দাটা সরানোর চেষ্টা করলো, তখনই একটা কালো মুখোশধারী ব্যক্তি অতর্কিত তার উপর হামলা করে দিল। ধারালো ছুরির আঘাত পড়ল নুসরাতের বাহুতে। টাল সামলাতে না পেরে নুসরাত ফ্লোরে পড়ে গেল। লোকটি তখন তড়িৎ গতিতে বারান্দার দিকে ছুটে যায়। নুসরাত হাতে তীব্র যন্ত্রণা অনুভব করলো। রক্ত গড়িয়ে পড়ছে ক্ষত স্থান থেকে। কোনো মতে উঠে দাঁড়ালো নুসরাত। ছুটে বারান্দার কাছে গেল সে, কিন্তু বারান্দায় কেউ নেই। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। নুসরাতের বিল্ডিংটা 5 তলায়। এত উঁচু থেকে লাফ দিলে কারোর বাঁচার কথা নয়, আবার কোনো দিকে যাবারও জায়গা নেই। অথচ মুখোশধারী লোকটা যেন গায়েবী হয়ে গেল। হাতের ব্যথাটা তীব্র হচ্ছে। ছুরিতে এর আগেও কেটেছে নুসরাতের, তবে এই ক্ষতের যন্ত্রণা যেন অসহনীয়। রাত 10টা। বাসাটায় পুলিশ ঘোরাফেরা করছে। কেউ বাক্সটার ছবি তুলছে, কেউ রক্তের ছিটা পরীক্ষা করছে। রবিন নুসরাতের পাশে বসে রয়েছে। নুসরাত হাতটা সাদা রুমাল দিয়ে শক্ত করে ধরে রেখেছে, যাতে ব্লিডিং বন্ধ হয়। তার আসতে খানিকটা দেরি হয়ে গেছে। সে পুলিশ কমপ্লেন করে তারপর এসেছে। সাব ইন্সপেক্টর ইমাম তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো ঘরটা পর্যবেক্ষণ করতে লাগলেন। তার বেশ অবাক লাগছে, কারণ একটা মানুষ চুরি করার উদ্দেশ্যে এসে থাকলে সে চুরি করবে, কিন্তু কোনো জিনিসই মিসিং হয়নি। উল্টো একটা বাক্স রেখে গেছে। তিনি হিনহিনে কণ্ঠে নুসরাতকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার কি কারোর সাথে শত্রুতা রয়েছে? মানে কেউ হুমকি টুমকি দিয়েছে? জি না স্যার, আমাকে কেউ হুমকি দেয়নি, তবে আমার পেশাটায় এমন শত্রু অভাব নেই। কেন বলুন তো? এই ইনসিডেন্টটা আর কিছুই নয়, আপনাকে ভয় দেখাতে এসেছিল। লোকটার উদ্দেশ্য আপনাকে মেরে ফেলা নয়। যদি মারার উদ্দেশ্য থাকতো, তাহলে হি কুড হ্যাভ কিল্ড ইউ। শুধু বাহুতে ছুরিঘাত হতো না। আচ্ছা, এই বক্সটা কি খুলেছেন? না, আমি খুলিনি। তাহলে আমরাই খুলি। বলেই সাব ইন্সপেক্টর ইমাম বক্সটা হাতে নিলেন। মাঝারি আকৃতির সাদা বক্স। সাদা বক্সের রক্তের ছিটা এবং উপরে গোলাপি ফিতে দিয়ে বো করে বাঁধা। বক্সটা খুলতে বেশ অবাক হলেন তিনি। ভেতরে একটা লাল কাগজ ধুভাস করে এবং 6টা পোল সেবাস্টিয়ান পারফিউমের বোতল। কেউ কাউকে পারফিউম গিফট করেও ভয় দেখাতে পারে বলে জানা ছিল না ইমামের। অদ্ভুত ব্যাপার, এখানে প্রায় 30,000 টাকার পারফিউম রয়েছে। কেউ এত দামি উপহার এতটা ভয়ানকভাবে দিতে পারে, ইমামের জীবনে দেখা কেসগুলোর মধ্যে এই প্রথম। এবার তিনি লাল কাগজটা খুললেন। গোটা গোটা অক্ষরে পুরো চিঠিটা লেখা। খুব পরিপাটি করে সময় নিয়ে লেখা হয়েছে। কোনো কাটাকাটি নেই, নেই কোনো ওভার রাইটিং। ফাউন্টেন পেন দিয়ে হয়তো লিখেছে। কাগজটাও বেশ দামি মনে হচ্ছে। ইমাম সাহেব পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা রয়েছে, উকিল সাহেবা, প্রিয় আপনাকে বলবো না, কারণ আপনি আমার প্রিয় নন, বরং সব থেকে অপ্রিয় মানুষদের একজন। কারণ আপনার জন্য আমার 6 মাস বসে থাকতে হচ্ছে। আমার কাজে ব্যাঘাত ঘটিয়েছেন আপনি। তা শুনলাম আজকাল ওকালতি ছেড়ে পারফিউমের শখ পুষেছেন। আমার পারফিউমটা বুঝি আপনার খুব ভালো লাগে, তাই পাঠিয়ে দিলাম। 6 বোতল আছে। এবার আর দোকানে দোকানে যে মেন্স পারফিউম খোঁজা লাগবে না। কি অদ্ভুত, এত কমন একটা পারফিউম, অথচ আপনি এটাকে খুঁজেই পাননি। এবার না একটু ক্ষান্ত দেন, নয়তো সামনেবার মিস হবে না। ইতি, আপনার শুভাকাঙ্ক্ষী। নুসরাত ঝিম ধরে বসে রয়েছে। তার মাথা ভন ভন করছে। এই লোকটা তাকে এই গোটা 6 মাস ফলো করে গেছে, অথচ নুসরাত টেরটি অবধি পায়নি। তার চুলের গোড়া থেকে ঘামের রেখা গড়িয়ে পড়ছে। সাব ইন্সপেক্টর ইমাম শান্তভাবে বললেন,
এটা হুমকি ছিল। আচ্ছা মিস নুসরাত, আপনি এই লোকটাকে চিনেন? দেখুন, এটা সেফটির ব্যাপার। আমাদের সাথে কোঅপারেট না করলে এই বদমাইশটাকে ধরা যাবে না। আপনি একটু খুলে বলবেন ঘটনাটা কি? নুসরাত চুপ করে আছে। রবিন নুসরাতের চুপ করে থাকা দেখে ইমামকে বলল, স্যার, আমার মনে হয় আমাদের আপাতত নুসরাতকে একটু রেস্ট নিতে দেওয়া উচিত। ওর হাতের ফার্স্ট এইডটাও করা হয়নি। টিটেনাস নিতে হবে। বলি কি, কাল সকালে আমরা থানায় আসি? জি, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন আসি। সাবধানে থাকবেন। আর ওনাকে ওনার রিলেটিভের বাসায় রেখে আসতে পারেন। ব্যাপারটাকে এত হালকাভাবে নেওয়া উচিত নয় আমাদের। জি, ধন্যবাদ এখানে আসার জন্য। এটা আমাদের ডিউটি। আসি। বলে ইমাম এবং কনস্টেবলগুলো চলে গেল। নুসরাত এখনও জমে আছে। তার হাত পা কাঁপছে। এই প্রথম এত শান্তভাবে কেউ মৃত্যু হুমকি দিয়েছে তাকে। লোকটা ভীষণ পাষণ্ড এবং অসম্ভব ধূর্ত। প্রতিটি স্টেপ সে মেপে মেপে এগোয়। ধূর্ত না হলে মোটেই সাদ্দামের ছাপ গ্লাভসে রেখে যেত না। রবিন নুসরাতকে মৃদু ধাক্কা দিয়ে ধীর কণ্ঠে বলল, তুই ঠিক আছিস? এই চিঠিটা কে পাঠাতে পারে বলে তোর মনে হয়? জানি না, হাতটা ব্যথা করছে। একটু হাসপাতাল পর্যন্ত ড্রপ করে দিবি? রবিন কথা বাড়ালো না। নুসরাত কথাটা এড়িয়ে যাচ্ছে, তাই অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই। রবিন নুসরাতের হাত ড্রেসিং করিয়ে তাকে তার মার বাড়িতে ড্রপ করে দিল। নুসরাতকে দেখে পারভিন বেগম নানা প্রশ্ন করতে লাগলেন। তার হাতে ব্যান্ডেজ দেখে তার প্রশ্ন যেন বেড়ে গেল। কিন্তু নুসরাত একটা প্রশ্নেরও উত্তর দিল না। তার ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত সে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে পাড়ি দিল নুসরাত। এক সপ্তাহ পর মতিঝিল থানার বাইরে দাঁড়িয়ে আছে নুসরাত। রবিন তাকে ফোন করেছে। একজন তাকে নিজের উকিল হিসেবে নিযুক্ত করতে চায়। ছেলেটির নাম স্নিগ্ধ। ছেলেটির বয়স 25। পড়াশোনা করে ঢাকা কলেজের মাস্টার্সে। পার্ট টাইম ডেলিভারি বয় হিসেবে কাজ করে। ছেলেটিকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে রবিন কেসটাকে হ্যান্ডেল করতে চেয়েছিল, কিন্তু ছেলেটা নুসরাতকে নিজের উকিল হিসেবে চায়। নুসরাত একটা দীর্ঘশ্বাস ফেলে থানার ভিতরে প্রবেশ করলো সে। সেখানে ঢুকেই দারোগাকে বলল, আচ্ছা, আপনাদের থানা স্নিগ্ধ নামের কাউকে ধরে এনেছে? আমি তার উকিল। আমি স্নিগ্ধের সাথে কথা বলতে চাই। দাঁড়ান, স্যারের সাথে কথা বলে নিতে হবে। আপনাদের স্যার কোথায়? তখনই পিছন থেকে কানে এলো, আমি এখানের অফিসার ইনচার্জ। আপনার কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে বলতে পারেন। কথাটি শেষ হতেই পিছনে ফিরে নুসরাত। তার ঠিক পিছনে দাঁড়ানো মানুষটি আর কেউ নয়, বরং তৌহিদ। আজ 6 মাস পর আবারও তৌহিদ এবং নুসরাত মুখোমুখি। পৃথিবীটা সত্যি গোলাকার। এই মানুষটাকে এখানে দেখবে এটা কখনোই কল্পনা করেনি। নুসরাত বেশ কিছু সময় ফেলিয়ে তাকিয়ে রইল তৌহিদের দিকে। এই 6 মাসে তৌহিদ বেশ বদলে গেছে। লম্বা চওড়া সুঠাম দেহে শ্যাম বনের পুরুষটি এখন আর আগের মতো সুদর্শনটি নেই। কাঁচা চুলের মাঝে পাকা চুলগুলো চোখে পড়ছে। চোয়ালটা বেশ ভেঙে গেছে। চোখের নিচে কালিটা যেন গাঢ় হয়েছে। নুসরাতকে দেখে তার মুখের ভাব পরিবর্তন হলো না। ভাবলেশীন দৃষ্টিতে চেয়ে রয়েছে নুসরাতের চোখে। নুসরাত তার চোখের ভাষা পড়ার চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্য। সময়ের কথা চিন্তা করে নিজেকে সামলে নিল নুসরাত। জড়তাবিহীন কণ্ঠে বলল, স্নিগ্ধ রহমানের উকিল নুসরাত চৌধুরী। স্নিগ্ধের সাথে দেখা করতে চাচ্ছি। বেশ, আলিপুনাকে স্নিগ্ধের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। তৌহিদ ঠান্ডা কণ্ঠে দারোগা আলিফ মাহবুবকে নির্দেশ দিল। এরপর নিজের রুমের দিকে রওনা দিল সে। তার ব্যবহার দেখে কারো বলার সাধ্য নাই লোকটা নুসরাতের এত পরিচিত। মাঝে মাঝে খুব পরিচিত মানুষের অপরিচিত মানুষের কাতারে ফেলতে একটা মুহূর্তেই যথেষ্ট হয়। হয়তো তৌহিদ এবং নুসরাতের মাঝে সেই মুহূর্তের তিক্ততা একটু বেশি ছিল। তাই তো আজ নুসরাত কেবলই একজন আগন্তুক তৌহিদের কাছে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো নুসরাতের। সে আলিফের পেছন পেছন স্নিগ্ধের লকআপের কাছে গেল। স্নিগ্ধের লকআপের কাছে গিয়ে খেয়াল করলো একটা নীল শার্ট পরা ছেলে একদম কোনায় হাঁটু গেড়ে বসে রয়েছে। ছেলেটা মাথা নিচু বসে রয়েছে, মুখখানা দেখা যাচ্ছে না। আলিফ লকআপের শিকে লাঠি দিয়ে আঘাত করলো, কিন্তু তাতেও ছেলেটা মাথা তুলল না। তখন নুসরাত গলা খাঁকড়ি দিয়ে বলল,
স্নিগ্ধ এবার ছেলেটা মাথা তুলল। নুসরাত অবাক চোখে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এত সুন্দরও কোনো ছেলে হতে পারে? নুসরাতের মনে হলো ছেলেটাকে আল্লাহ তাআলা বেশ নিপুণভাবে বানিয়েছেন। অসম্ভব নিখুঁত শিল্পকর্ম, ফর্সা বর্ণের এতটা মায়াবী চেহারা। কেউ বলবে এই দেশের ছেলে সে? এতটা মায়াবী চেহারা কেউ বুঝি খুন করতে পারে? সব থেকে আকর্ষণীয় ছেলেটা নীলাভ চোখ জোড়া। লেন্স না পরার পরও এতটা সুন্দর কারো চোখের মনি হয় জানা ছিল না নুসরাতের। কিন্তু কতটা নির্দয়ভাবে ছেলেটাকে মেরেছে। চোখের নিচে রক্ত জমে কালচে হয়ে রয়েছে, ঠোঁটটা ফেটে গেছে, এখনও রক্ত লেগে রয়েছে তার ঠোঁটে, গালের এক জায়গা কেটে গেছে। কেউ একটু ওষুধও লাগাতে দেয়নি। অবশ্য 3rd ডিগ্রি বলতে দৃশ্যকেই বোঝায়। নুসরাতকে দেখে স্নিগ্ধের মুখে অমায়িক হাসি ফুটে উঠল। তার চোখ চকচক করছে। ডুবন্ত মানুষ খড়কুটো দেখলে যেমন উচ্ছ্বাসিত হয়, ছেলেটার চোখেও সেই উচ্ছ্বাসটাই দেখা যাচ্ছে। নুসরাত আলিফকে বলল, আমি ওর সাথে পার্সোনালি কথা বলতে চাই। আমাদের কি সেই ব্যবস্থাটা করে দেওয়া যাবে? জি, আসুন। আলিফ লকআপ খুলে দিল। স্নিগ্ধ খুঁড়াতে খুঁড়াতে বেরিয়ে এলো। আলিফ ইন্টারোগেশন রুমেই তাদের কথা বলার ব্যবস্থা করে দিল। স্নিগ্ধের জন্য কেন যেন মায়া হলো নুসরাতের। এই প্রথম অচেনা একজন মানুষ যে কিনা খুনি, তার জন্য নুসরাতের মায়া হচ্ছে। নুসরাত ভনিতা ছেড়ে বলল, এত উকিলের মাঝে আমিই কেন? আমাদের কেন তুমি নিজের উকিলের রুমে বেছে নিলে? আমি এত ভালো উকিল নই। স্নিগ্ধ কিছুক্ষণ চুপ রইল। নুসরাতের সূক্ষ্ম দৃষ্টি তার চোখ বরাবর স্থির। মানুষ মিথ্যা বললেও তার চোখ মিথ্যা বলতে পারে না। আর যদি কোনো মানুষের মিথ্যা চোখ দ্বারাও না ধরা যায়, তবে সে মানুষ নয়, শয়তান। স্নিগ্ধ এবার মুখ খুলল, আমতা আমতা করে বলল, আমি তেমন কোনো চিন্তা করে আপনাকে বাছাই করিনি। শুধু ভেবেছি আপনি আমার অবস্থা বেশ ভালো করে বুঝতে পারবেন। কাউকে মিথ্যা দোষে ফাঁসালে তার উপর দিয়ে কী যায় সেটা আপনি বেশ ভালো করে জানেন। আমি খুনটা করিনি ম্যাডাম, আমাকে ফাঁসানো হয়েছে। আমি ওনাকে চিনি অবধি না। আমার আইডি কার্ড ওখানে কি করছে আমি সত্যি জানি না। স্নিগ্ধের চোখ ছলছল করছে। ছেলেটা মিথ্যা বলছে না, তার চোখ স্বচ্ছ। অজানা কারণে ছেলেটার মাঝে নিজেকে খুঁজে পাচ্ছে সে। 6 মাস আগে সেও এই পজিশনে ছিল, যেখানে তার বাঁচার কোনো উপায় ছিল না। নুসরাত মুচকি হাসি দিল। সে হাসিতে শীতল আশ্বাসের পরশ ছিল। স্নিগ্ধকে সে বলল, তুমি আমাকে খুলে বলবে কি হয়েছিল? তুমি আমাকে খুলে না বললে আমরা কিন্তু নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। স্নিগ্ধ কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে রইল। তার চোখে নতুন ঔজ্জ্বল্য দেখা যাচ্ছে। সে ধীর কণ্ঠে নিজের কাহিনী নুসরাতের কাছে তুলে ধরল। দিনটি ছিল রবিবার। স্নিগ্ধ প্রতিদিনের মতোই নিজের কাজে বেরিয়ে গেল। সাধারণত সকাল থেকে বিকেল অবধি তার রেস্টুরেন্টে তার কাজ থাকে। সেখানে অর্ডার নেবার এবং অ্যাকাউন্টসের কাজ তার থাকে। সেদিনটাও ব্যতিক্রম ছিল না। রেস্টুরেন্ট থেকে সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় স্নিগ্ধ। শরীরটা ভালো লাগছিল না। 2 দিন আগে বাড়ি যাওয়ার সময় বৃষ্টিতে ভিজতে হয়েছিল তাকে, তাই জ্বর জ্বর লাগছে। কিন্তু আজ ক্লাস মিস করা যাবে না, পরীক্ষা রয়েছে, মিস করলে রেজাল্টটা খারাপ হয়ে যাবে। তাই স্নিগ্ধ সময় নষ্ট না করে ক্লাসের জন্য রওনা দিল। ক্লাস শেষ হতে হতে 8টা বেজে গিয়েছিল। মাথা ব্যথাটাও বেশ বেড়ে গেছে তার। আজ নিশি নামক মেয়েটিকে পড়াতে যেতে ইচ্ছা হচ্ছে না। মেয়েটি বেশ গবেষণা টাইপ ছাত্রী। যতই চেষ্টা করা হোক না কেন, ভালো রেজাল্ট করাটা তার দ্বারা সম্ভব নয়। অহেতুক 1.5 ঘন্টা নষ্ট হবে। শরীরটা চলতেই চাচ্ছে না আজ। তাই স্নিগ্ধ সে মুখ হলো না। একটা রেস্টুরেন্টে ঢুকলো। তার বেশ ক্ষুধা লেগেছে। মেসে যেয়ে রান্না করার ইচ্ছা হচ্ছে না, তাই আজ বাইরেই খাবে সে। পকেটটাও গরম আছে। আজ স্যালারি পেয়েছে রেস্টুরেন্ট থেকে, সুতরাং একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া যেতেই পারে। স্নিগ্ধ একটা মাঝারি দামি রেস্টুরেন্টে প্রবেশ করলো। সেখানে একজন মেয়ের জন্মদিন পালন করা হচ্ছিল। মেয়েটির বয়স 8-9 হবে। মেয়েটির বাবা উপস্থিত সকল কাস্টমারদের সেখানে কেক খাওয়ালো। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে মেসে ফিরতে ফিরতে 10টা বেজে গেছিল। শরীরে ব্যথার তীব্রতা হচ্ছিল। সারাদিনের ধকলটা জ্বরের জন্য যেন প্রভাবকের মতো কাজ করলো। স্নিগ্ধ নিজের রুমে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিল। তার জ্বর আসছে, গায়ের ব্যথা ক্রমশ বেড়েই যাচ্ছে। একটা পর্যায়ে কখন জ্ঞান হারালো সেটা মনে নেই স্নিগ্ধের। জ্ঞান ফিরল পরদিন সকালে। তার মাথায় জলপট্টি। ম্যাচের ম্যানেজার আকরাম আলীকে পাশে বসে থাকতে দেখল সে। তারপর 3 দিন জ্বরে কাতরেছে।
চতুর্থ দিন পুলিশ এসে তাকে এই খুনের দায়ে ধরে এনেছে। স্নিগ্ধ কথাগুলো শেষে চুপ করে বসে রইল। নৌশাদ গভীর চিন্তায় মগ্ন। এত কিছুর মাঝে সে আলতাফ হোসেনের বাসায় পর্যন্ত যায়নি, তাহলে তার লাশের হাতে ওর আইডি কার্ড কিভাবে এলো? তার প্রথমে স্নিগ্ধের কথার সত্যতা যাচাই করতে হবে। তাই নৌশাদ উঠে দাঁড়ালো, মৃদু কণ্ঠে বলল, চিন্তা করো না, যদি তুমি নির্দোষ হও তবে তোমার কিছু হবে না। বলেই রুম থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধ অসহায় দৃষ্টিতে নৌশাদের যাবার পানে চেয়ে থাকলো। নৌশাদ থানা থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তৌহিদ পেছন থেকে বলে ওঠে, এই কেসটা লড়ো না।